প্রসঙ্গে। এবারে নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী। অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার। অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে ৭১-এর হাতে, যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ৭.৫ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ১২ ও স্বতন্ত্র ৮ জন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। এলাকার বহুমুখী উন্নয়ন, জনগণের সেবা আর চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন খুলনা ৩ আসনের প্রার্থী আরিফুর রহমান মিঠু। নির্বাচনী লড়াইয়ে জিততে যিনি পার করছেন নির্ঘুম রাত আর পরিশ্রম করছেন ২৪ ঘন্টা, অথচ জনগণের মন জয় করার আশ্বাসের আড়ালে তিনি একজন ঋণ খেলাপি। অর্থাৎ সময়মতো পরিশোধ করেননি বিভিন্ন ব্যাংকের ২০২০ কোটি টাকা, যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। অথচ তারপরও জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এই সুযোগ তিনি পেয়েছেন উচ্চ আদালতের কৃপায়। একই অবস্থা চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীরও। ব্যাংক থেকে জনগণের আমানতের ১৬৯০ কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি সময়মতো। তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ৪৫ জন ঋণ খেলাপি। এর মধ্যে ২২ জনের তথ্য এসেছে ৭১-এর হাতে, যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ৬,৭৬৪ কোটি টাকা। আরও ভয়ঙ্কর তথ্য হল মাত্র ৫ জন প্রার্থীর কাছে সেই ঋণের ৫,৯৯৭ কোটি টাকা আটকে আছে। আদালতের দেয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠে সুযোগ করে দিলেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। আমরা সুপারিশ করেছিলাম সুস্পষ্টভাবে ৬ মাস আগে ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করতে হবে, এবং একই সাথে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা কোনোভাবে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন আমাদের এই সুপারিশের প্রতি ভ্রুক্ষেপ করে নেই। কি কারণে আমরা তা আমাদের কাছে বোধগম্য নয়। তথ্য অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোট ঋণ ৮৩৯ কোটি টাকা। একইভাবে বগুড়া ১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ ৭৪৫ কোটি টাকা। চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ৬৮০ কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায়, আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও ২৪ কোটি টাকার ঋণ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের ২৩২ কোটি, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস.এম. আব্দুল মান্নানের ১২২ কোটি, ভোলা ২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ১০৯ কোটি, ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের ৯৭ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না, সেই কারণেই তো এই বিধিটা করা হয়েছে। আমি ঋণ খেলাপি অথচ আমি প্রার্থিতা পেয়েছি ঋণ খেলাপির তথ্য গোপন রেখে। আমি যেরকম অপরাধী, নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি। তারা ঋণ খেলাপি এবং বিশেষত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে তথ্য গোপনের ক্ষেত্রে যে নমনীয়তা প্রদর্শন করেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষার পরিপন্থী। তালিকায় আছেন নাগরিকত্বের মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রাম ১৬ আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার ৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী সহ আরো অনেকে, যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা। দর্শক, নির্বাচনী অর্থনীতি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মাহফুজ কবির, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ৪৫ জন প্রার্থী রয়েছেন এবারে নির্বাচনে যারা মোটা দাগে ঋণ খেলাপি, কিন্তু আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা জনপ্রতিনিধি হওয়ার আশায় রয়েছেন এবং জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টিকে? প্রক্রিয়া অংশগ্রহণ তো আসলে খারাপ কিছু নয়, কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আসলে অনেক ব্যবসায়ী তারা আসলে ক্ষমতায় যান, এমনকি এমপি হন, কিন্তু আলটিমেটলি তখন তারা আরো বেশি বড় ঋণ খেলাপি হয়ে ওঠেন এবং যারা আসলে এই
ব্যাংককে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা নিয়মিত ঋণ পরিশোধ করবেন, সেটাই পূরণ করতে পারেন না, তাহলে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো আছে তাকে সেভাবে কিভাবে পূরণ করবেন? আর একটা বিষয় হচ্ছে যে তারা বিভিন্ন ভাবে আসলে এই ক্ষমতার বলকে প্রভাবিত করেন, যেটা আমরা দেখেছি যে যারা একেবারে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি তারা বিশাল ঋণ খেলাপি হয়ে এখন জেলে আছেন, আত্মগোপনে আছেন। তো সব মিলে আমার কাছে মনে হয় কি যে এই যে সংস্কৃতি যেটা তৈরি হয়েছে যে এই বড় ঋণ খেলাপি, তারা রাজনীতিবিদ, তারা এমপি মন্ত্রী হতে চান, তো এটা করে আসলে যতটা আসলে দেশের উপকারের কথা চিন্তা করে তারা করেন বা প্রতিশ্রুতি দেন, তার থেকে বেশি হয়তো নিজেরাই নিজেদের লাভের জন্য চিন্তা করেন। তো এইগুলো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি ছিল যে এই সময়টাতে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে হয়নি। কিন্তু আমরা যতদূর জানি যে অন্তর্বর্তী সরকার তো এইসব বিষয়ে শক্ত পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কার্যকর হলো না। কি কারণে কার্যকর হয় না, কোন দুর্বলতাটা আসলে কোন জায়গায়? না, এই অন্তর্বর্তী সরকারের দিক থেকে কিন্তু এই যে বিভিন্ন আলাপ আলোচনা যখন হলো জুলাই চার্টার প্রণয়নের আগে, কিন্তু দফায় দফায় বিষয়গুলো আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা হয় এক বিষয়, আর সেই বিষয় দিয়ে আইন প্রণয়ন করা, সব আইন প্রণয়ন করা, সেটাই কিন্তু আরেকটা বিষয়। এখানে নির্বাচন কমিশনের একটা শক্ত ভূমিকা থাকা দরকার ছিল, এবং এই কমিশনের দিক থেকে প্রয়োজনের আইন সংশোধন করে যদি এই জায়গাতে একটা শক্ত পদক্ষেপ নেওয়া যেত, তাহলে আজকে কিন্তু আমরা এটা দেখতাম না যে মাত্র কয়েকজন প্রার্থীর হাতে কয়েক হাজার কোটি টাকা হচ্ছে খেলাপি, এবং তারা যখন আসলে নির্বাচিত হবেন তখন দেখা যাবে যে বিভিন্ন ভাবে তারা ব্যাংককে প্রভাবিত করার চেষ্টা করছেন। বাইরে থেকে যে অবস্থা, তো এরপরে নির্বাচিত হলে তখন তারা কিন্তু শিল্প সহজে অন্যীয়, এবং এই সমস্ত কারণে কিন্তু ব্যাংকগুলো একেবারে খাদের কিনারে চলে গেছে, এবং এখন অনেকগুলো ব্যাংক ধ্বংস হয়ে গেছে। তো আমার মনে হয় কি যে এই জায়গাটাতে এখন হয়তো খুব একটা সুযোগ নেই, তার কারণ যেহেতু আদালতের একটা স্টে অর্ডার আছেন, তো সুতরাং এখন আমার মনে হয় কি যে তাদের আসলে ডক্টর কবির, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যাদের শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা কিছুটা নমনীয় হচ্ছেন, বিষয়টা এভাবে দেখা যাচ্ছে যদি, তাহলে এই ধরনের চর্চাগুলো স্বচ্ছতা, জবাবদিহিতার ক্ষেত্রে কতটা যৌক্তিক বা কতটা যুক্তিসঙ্গত? তো এই জায়গায় তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো গোপন করেছিলেন এই খেলাপির তথ্য, তো সেগুলো তো বের হয়ে আসছে, সেগুলো আমরা কিছু জায়গাতে দেখলাম। তবে এই জায়গাতে আদালতের আমার মনে হয় যে এতটা নমনীয় হওয়াটা ঠিক হয়নি। আর একই সঙ্গে যখন প্রার্থী বাছাই করা হলো, তো সেই সময়ে আসলে ভালো করে দেখা দরকার ছিল যে তারা আসলে খেলাপি কিনা বা কতটুকু খেলাপি। তো এই জায়গাটাতে আমি মনে করি যে একটা গ্যাপ হয়ে গেছে। তবে এখন যেটা আমরা একটু প্রত্যাশা করবো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটা হলো যে তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলে দেন যে এই একটা নির্দিষ্ট সময়সীমা দিতে হবে, এই সময়সীমার মধ্যে তাদেরকে ঋণগুলো পরিশোধ করতে হবে, খেলাপিগুলো। ডক্টর কবির, আমরা সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, নির্বাচনের মাঠে কালো টাকার আধিপত্য আগে দেখা গেছিল, এখন সেই সংখ্যা আছে কিনা সংক্ষেপে? হ্যাঁ, না, এই সংখ্যা তো অবশ্যই আছে, কারণ সবাই তো চেষ্টা করবে যে আসলে ভোটারদের মন জয় করতে এবং তাদের পক্ষে ভোটটা নিয়ে আসতে। তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রার্থী নিজে, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় লোকজন, তারা কিন্তু অর্থ দেওয়ার চেয়ে খরচ করছে। এবং যেহেতু নির্বাচন কমিশন একটা বাদ দিয়েছে, তার আরো পরে যে খরচটা হচ্ছে, আমার মনে হয় যে এখানে কালো টাকার যথেষ্ট সুযোগ আছে এবং সেটি ব্যবহার করা হচ্ছে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, নির্বাচনী অর্থনীতি আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন BIASS এর গবেষণা